বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কারচুপির নানা অভিনব আর কুৎসিত মডেল ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার। কিন্তু 5ই আগস্টের সেই অভাবনীয় ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর যখন পুরো জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্নে বিভোর ছিল, তখন আমাদের সামনে হাজির করা হলো এক নতুন বিভীষিকা। রাজনৈতিক বিশ্লেষকরা এর নাম দিয়েছিল সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটি এমন এক ভয়ঙ্কর পদ্ধতি যেখানে বাইরের আবরণটা রাখা হয় অত্যন্ত ঝকঝকে ও স্বচ্ছ। সারাদিন মিডিয়া এবং বিদেশি পর্যবেক্ষকদের সামনে খুব সুন্দরভাবে অভিনয় করা হয় যে ভোট একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হচ্ছে। বুথে কোনো মারামারি নেই, কোনো কেন্দ্র দখল নেই। কিন্তু আসল খেলাটা শুরু হয় দিনের শেষে, ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে। যখন সাধারণ মানুষ বিজয় উল্লাসের প্রস্তুতি নেয়, তখন পর্দার আড়ালের রিটার্নিং কর্মকর্তা আর প্রিজাইডিং অফিসাররা যেন জাদুর কাঠি ঘুরিয়ে পুরো দৃশ্যপট বদলে দেন। ফলাফলের সিটে চলে কলমের নির্লজ্জ ঘষামাজা। ব্যালটে পোলিং এজেন্টদের বাধ্যতামূলক সিগনেচার ছাড়াই ঘোষণা করা হয় ফলাফল। 5ই আগস্টের পর যে রাজনৈতিক দলের বিরুদ্ধে সবচাইতে বেশি ফয়দা নেয়ার অভিযোগ উঠেছে, সেই বিএনপির প্রার্থীদের অনেক আসনেই এমন সূক্ষ্ম কৌশলে জিতিয়ে দেয়া হয়েছে, যা নিয়ে জনমনে তীব্র বিতর্ক আর ক্ষোভের জন্ম নিয়েছে। এই পুরো প্রক্রিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 1 মাসের এক অবিশ্বাস্য প্রশাসনিক রদবদলের মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, মাত্র 30 দিনের ব্যবধানে দেশের প্রায় 90% গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএনপিপন্থী লোক দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কৌতুকটি হলো, গত নির্বাচনে যারা জনগণের সরাসরি ভোটে পরাজিত হয়েছিল, সেই পরাজিত প্রার্থীরাই এখন বিভিন্ন জেলার জেলা প্রশাসক বা ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিটি একটি নির্দিষ্ট এলাকায় জনগণের আস্থা অর্জন করতে পারলেন না, তাকেই এখন দেয়া হয়েছে পুরো একটি জেলার শাসনের বিশাল ক্ষমতা। 17 বছরের আওয়ামী লীগ সরকার যে দলীয়করণের সাহস দেখাতে পারেনি, বর্তমানের এই অদৃশ্য শক্তি তা সম্পন্ন করেছে মাত্র কয়েক সপ্তাহে। সব কিছুই যেন এক অলৌকিক দ্রুতগতিতে আর নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষকে ব্যস্ত রাখা হয়েছে ফ্যামিলি কার্ড, খাল খনন আর চটকদার নানা কর্মসূচিতে। জাতিকে যখন লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে চাল ডাল আর কার্ডের আশায়, ঠিক তখনই আড়ালে রাষ্ট্রের প্রতিটি স্তরকে কবজা করে ফেলছে এই মাস্টার মাইন্ডরা। এই ধূত কৌশলের কাছে সাধারণ মানুষের সচেতনতা যেন আজ পরাজিত। ভোট জালিয়াতির সবচাইতে বড় এবং চাঞ্চল্যকর উদাহরণটি তৈরি হয়েছে খুলনা 5 আসনে। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের হেভিওয়েট নেতা এবং বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবারই ধারণা ছিল এই আসনে তার সুনিশ্চিত বিজয়। কারণ তিনি 2001 সালের সেই কঠিন হাসাহাসির নির্বাচনেও জিতে সংসদে গিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পর পুরো দেশ অবাক হয়ে দেখল, মাত্র 2000 ভোটের এক রহস্যজনক ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়েছে। আর এই আসনে যাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তিনি সাধারণ কেউ নন। তিনি হলেন বিগত আমলের বহুল আলোচিত হাওয়া ভবনের অন্যতম মালিক হিসেবে পরিচিতি বিএনপির নেতা আলী আসগর রবি। একজন জনপ্রিয় নেতার এমন অপ্রত্যাশিত পরাজয় শুরু থেকেই জনমনে ব্যাপক সন্দেহ আর ভোট কারচুপির জোরালো গুঞ্জনের জন্ম দিয়েছিল। আর সেই সন্দেহই এবার আইনি কাঠামোর ভেতরে এক বিশাল বোমায় পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির হাইকোর্টে এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এক বিস্ফোরক মামলা দায়ের করেছেন। আদালতে দাঁড়িয়ে তিনি এমন কিছু অখট্ট প্রমাণ উপস্থাপন করেছেন যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির হাইকোর্টকে দেখিয়েছেন যে ওই নির্বাচনে প্রায় 17,000 ব্যালট পেপার গণনা করা হয়েছে, যেগুলোতে কোনো পোলিং এজেন্টের বাধ্যতামূলক স্বাক্ষরই ছিল না। ভাবুন একবার, আইনের বিধান অনুযায়ী প্রতিটি ব্যালট পেপারের পেছনে এজেন্টের স্বাক্ষর থাকা আবশ্যক,
অথচ 17,000 ভোট হয়েছে সম্পূর্ণ জাল এবং গায়েবী। এই স্বাক্ষরবিহীন ব্যালটগুলোই মূলত সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতির সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। যেখানে পরাজয়ের ব্যবধান মাত্র 2,000 ভোট, সেখানে 17,000 জাল ভোটের উপস্থিতি পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে একেবারে ধূলিসাৎ করে দেয়। এই অভিযোগের ভয়াবহতা অনুধাবন করে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ অত্যন্ত দ্রুততার সাথে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন, রিজার্ভেশন অফ এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ সংরক্ষণ, যাতে পেছনের কারিগররা কোনোভাবেই সেই বিতর্কিত ব্যালট পেপার নষ্ট করতে না পারে। কিন্তু এই জালিয়াতির মূল শেকড় কি কেবল খুলনায়? আমাদের অনুসন্ধান বলছে এর শেকড় আরও গভীরে, এমনকি সীমান্তের ওপারে। জনাব তারেক রহমান যখন দেশে আসতে পারছিলেন না কোনো এক অদৃশ্য শক্তির ইশারায়, তখন শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদ এবং ইনকলাবের বাহারুদ্দিন মিলে ভারতের নীতি নির্ধারকদের সাথে এক রুদ্ধদ্বার সমঝোতায় বসেন। একটি রহস্যময় নেগোসিয়েশনের পর হঠাৎ করেই জাদুর মতো ক্লিয়ারেন্স আসে এবং জনাব তারেক রহমান দেশে ফিরে আসেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক সমঝোতা নয়, বরং এটি ছিল এক দীর্ঘমেয়াদী নীল নকশার প্রথম ধাপ। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন নেতা একটি ভিডিওতে প্রকাশ্যে সেই সমঝোতার কথা স্বীকার করেছেন। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটি এক বড় প্রশ্ন চিহ্ন। যদি এই বক্তব্য সত্য না হয়, তবে বাংলাদেশ সরকারের উচিত ছিল এর তীব্র প্রতিবাদ করা, কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই নিশ্চুপ। এই নীরবতাই কি তবে সেই সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ? নির্বাচনে কারচুপি আর ইঞ্জিনিয়ারিং হলেও জামাতে ইসলামী কেন সেই মুহূর্তে চুপ ছিল তা নিয়ে নানা গুঞ্জন আছে, কিন্তু এর পেছনে মূল কারণ ছিল দেশ যেন কোনো অরাজকতা তৈরি না হয়, দেশে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। কারণ এই সুযোগ নিয়েই নিষিদ্ধ দল আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। জামাতের এই সুদূরপ্রসারী ভাবনা তাদের রাজনৈতিক পরিপক্কতা দেখালেও জনগণের ভোটের অধিকার যে লুট হয়ে গেছে সেটি আজ দিবালোকের মতো স্পষ্ট। এখন ফিরে আসি খুলনা 5 আসনের সেই বিস্ফোরক আইনি লড়াইয়ে। এই লড়াইটি এখন পরিচালিত হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরোপিত 49 নম্বর ধারার অধীনে। এই ধারাটি অত্যন্ত শক্তিশালী, কারণ নির্বাচনে যদি কোনো ধরনের সুপরিকল্পিত অনিয়ম বা পেশি শক্তির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। এখন সবার মনে একটি প্রশ্ন, এই আইনি লড়াইয়ের শেষ পরিণতি কী হতে পারে? আইনি ব্যাখ্যা এবং নির্বাচনী ট্রাইব্যুনালের এখতিয়ার বিশ্লেষণ করলে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যে কোনো একটি আসতে পারে। প্রথমত, আদালত যদি দেখে যে এই 17,000 ব্যালট পেপারে আসলেই পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তবে ট্রাইব্যুনাল তাৎক্ষণিকভাবে সেই ভোটগুলো অবৈধ বা বাতিল বলে ঘোষণা করতে পারেন। দ্বিতীয়ত, এই জাল ভোটগুলো বাতিল করার পর যদি পুনরায় গণনায় দেখা যায় যে মিয়া গোলাম পরোয়ার এগিয়ে আছেন, তবে আদালত আগের বানোয়াট ফলাফল সম্পূর্ণ উল্টে দিয়ে তাকে সরাসরি বিজয়ী ঘোষণা করতে পারেন। আর তৃতীয়ত এবং সবচাইতে বড় সিদ্ধান্তটি হতে পারে, যদি বিচারক অনুসন্ধানে ভোট কারচুপির মাত্রা খুব সুপরিকল্পিত বা ভয়াবহ প্রমাণিত হয়, তবে ট্রাইব্যুনাল খুলনা 5 আসনের পুরো নির্বাচনটি সম্পূর্ণ বাতিল করে নতুন করে পুনরায় ভোট গ্রহণ করার নির্দেশ দিতে পারেন। খুলনা 5 আসনের এই আইনি লড়াইটি শুধু মিয়া গোলাম পরোয়ার বা আলিয়াজগড় রবির ব্যক্তিগত লড়াই নয়, এটি মূলত নতুন বাংলাদেশের বুকে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ উন্মোচনের লড়াই। বিনা ভোট আর ডামি ভোটের যুগ শেষ করে আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে যদি প্রিজাইডিং অফিসারদের ঘষামাজা আর গায়েব ভোটের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চলতে থাকে, তবে 16 কোটির এই জাতির ভবিষ্যৎ কোন অন্ধকারের দিকে যাচ্ছে প্রশ্ন রইল। অনেকে আমাকে বলে, ভাই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে আপনি যেভাবে গালিগালাজ করেন, ভাবখানা এই অনেকে মনে করে দ্যাট আমি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে বোধহয় ডেজিগনেট করেছি যে তারা দেশের শত্রু। সাবজেক্টটা কি এরকম? আমি আমার অবস্থানটাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, সেনাবাহিনীতে বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে ওখানে
চেইন অফ কমান্ড, এটা অত্যন্ত রিগোরাসলি মেনটেন করা হয়, চেইন অফ কমান্ড। এখন একটা কথা, একটা ব্রিগেড কমান্ডার অথবা একটা ইউনিট কমান্ডার অথবা আর্মি চিফ, তারা যদি বলে আমি আর্মিটাকে এইভাবে লিড করতেছি, আর্মি তাকে ফলো করবে ডিউ টু দ্য চেইন অফ কমান্ড। নাও ওই কমান্ডে যে আছে সে যদি হয় লুসিফার, আর তার নিচে 10 জন অফিসার বলে না এটা হইতে পারে না, যেই 10 জন বলবে এটা হইতে পারে না তাদের নুনু ধইরা ছিড়া দিবে চেইন অফ কমান্ডে। কমান্ডার বলবে তোরে প্রমোশনও দেব না, তোরে পার্মানেন্টলি সুপারসিডেড করবো, তুই আর জেনারেল হবি না, তোরে ওহিনি আমি ফালাই রাখবো, আ কই না পইরা থাক জেটের বাল, তুই বয়ে বয়ে সফির মতো ভাত খা। আমি আর্মিতে, নেভিতে, পুলিশে, আনসারে একটা দৈন্যতা দেখছি। যেমন আমি বলি আমেরিকায় যারা থাকে সবাই ফেরেশতা, এই কথাটা যদি আমি বলি, আমার মতো অদূরদর্শী অবিবেচক পৃথিবীতে আর নাই। কারণ আমেরিকা যারা থাকে এখানেও চোর, গুন্ডা, বদমাইশ, হারামজাদা, পাজি, লুচ্চা সব আছে। আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে, পুলিশে, বিডিআরে সব ফেরেশতা যায় নাই, ওখানেও কিছু খানকির পোলা আছে এবং এই খানকির পোলা দেশদ্রোহিতাও করতে পারে। এখন আমার ভাই অন্য এক জেনারেল এসে কইল না আর্মিতে এটা করে, আমি এটা মনে করি না। আমি কমু তোর মনের খেতা পড়ি আমি। কারণ বাংলাদেশ আর্মি থেকে যদি ভারতীয় খানকির পোলাদের বাদ দেওয়া না যায়, বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র যেমন প্রতিষ্ঠিত হবে না, আমাদের রাষ্ট্রের অস্তিত্ব সিকিউর হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিবিদদের ডান্ডা মারার জন্য একটা বাহিনীকে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে সশস্ত্র বাহিনী। এই কাজটা করানো হয়েছে, তারা দেশের স্বার্থের বাইরে গিয়ে এই কাজটা করছে। ভেনেজুয়েলায় মাদুরোরে ধরে আনছে, আপনারা কি জানেন? ভেনেজুয়েলার সব খানকির পোলা আর্মি আগেই সিআই এর কাছে পাছা মারা দিয়া বসে রয়েছিল, সবাই কাঁধের মধ্যে টিপস লাগাইছে। ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, চেটের বাল, খানকির পোলা লাইন ধরে বসে রয়েছিল মাদুরোরে কখন উড়ে লয়েছে। বাংলাদেশে যদি ইন্ডিয়া এবং র ডিসাইড করে তারেক রহমান রে বাংলাদেশে আইসা টুকরা টুকরা কইরা ওই টুকরাগুলো কুত্তা দিয়া খাওয়াইবো, কোন জেনারেল কোন লোকজন ওখানে যাবে না। মাদুরের চাইতেও খারাপ অবস্থা হইব তারেক রহমানের। কারণ সেনাবাহিনী এখন হচ্ছে বেইমানের আখড়া, এই খানকির পোলারা র এর কাছ থেকে পয়সা নেয়। এখন আরেকটা কথা, অনেকে বলে আমি যে জেনারেলদের গাড়ি দেই, আমি কি কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর সবাই খারাপ? নো, আই ডিডন্ট সে দ্যাট। আমি আপনাদেরকে একটা কথা যদি ঠান্ডা মাথায় বলি যে সেনাবাহিনীর এই মুহূর্তে যারা কমান্ডে আছে তার ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে যারা কমান্ডে আছে তারা ভারতের কাছ থেকে বেতন পায়, সুবিধা পায়। তারা আওয়ামী লীগের কাছ থেকে বেতন পাইছে, সুবিধা পাইছে, বর্তমান বিএনপি থেকেও তারা বেতন পাইছে এবং সুবিধা পাইছে। পাইছে না, করছে। আমি এদেরকে সৈনিক মনে করি না, এরা হচ্ছে ভাড়াটা খান কি, এরা ভারতের গু খাইতে খাইতে তারা পেট মোটা করে, অথচ নিজেদেরকে জেনারেল বানাইছে। আমি মনে করি না এরা বাংলাদেশের সৈনিক হওয়ার যোগ্য। আপনাদেরকে ঠান্ডা মাথায় শেষ আর একটা কথা বলবো, আমি বলছি জুলাই বিপ্লবীদের বিচার আসন্ন। আমরা এই কথাটাকে এই মুহূর্তে অনুধাবন করি না, কারণ তাদেরকে এখনো বিচারের মুখোমুখি করে নাই। কিন্তু একটা কথা আপনারা মনে রেখেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। জুলাই বিপ্লবের মুখোমুখি করবে না, অন্য কোনো কারণ দেখাইয়া তাদেরকে বিচারের মুখোমুখি করবে। আজকের এপ্রিলের 11 তারিখ 2026, আপনারা মনে রেখেন এনসিপির নেতাদেরকে জুলাই আগস্ট বিপ্লবের জন্য না,
অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। এবং কেন যেন আমার মনে হয় যে এই পরিস্থিতিটা খুব শীঘ্র আসবে, যদি সচেতনভাবে ৭৭ জন যে বিরোধী দলীয় এমপি আছে সংসদে, তারা যদি এই মুহূর্তে সচেতন হয়ে বলিয়ান হয়ে বিদ্রোহ করতে তৈরি না হয়। ওই সংসদ থেকে বাইরে যাবে, ওইটা বিদ্রোহ না, ঘরে বাইরে সব জায়গায় বিপ্লবের আগুন ছড়ায় দিতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা থাকার মতো জায়গায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাকে আমরা যদি রেকটিফাই করতে না পারি, আমাদের জাতীয় অস্তিত্ব বা জাতীয় পরিচয় আর থাকবে না। কথাটা মনে রেখে